আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি কোন ভার্সিটিতে পড়ি এবং কোন সাবজেক্টে পড়ি, আর রিসার্চ বেসড ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির মধ্যে কোর পার্থক্য, এবং অনেকের মধ্যে অনেক জিজ্ঞাসা আছে আর মিথ আছে যে রিসার্চ বেস ইউনিভার্সিটিতে পড়তে হবে নাকি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে পড়তে হবে। সবার কাছে অনেক কোশ্চেন আর কি। আবার অনেকে বলতেছে যে কোন সাবজেক্টে আসবো, কোন সাবজেক্ট বেটার ফিনল্যান্ডে। আসলে অনেক ঠান্ডা, একদম 0 ডিগ্রি সেলসিয়াস, আর ওয়েদারও একদম ক্লাউডি। সো এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ ব্রেকডাউন করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সকল কোয়েশ্চেনের আনসার এই ভিডিওতে দিব, প্লাস আমার ক্যাম্পাস ট্যুর হবে একটা, আর কোন ভার্সিটিতে আপনি আসবেন, কোন সাবজেক্ট সিলেক্ট করবেন, এবং ফিনল্যান্ডে কোন সাবজেক্টের উপরে জব ফিল্ড কেমন, কোন সাবজেক্টে আসলে আপনার জন্য বেটার হবে। সব কিছু নিয়ে এই ভিডিওতে আমি একদম সব ডিটেলসে ক্লিয়ার করব। তো ভিডিওটা লং হবে, বাট আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি ইনশাল্লাহ অনেক কিছু শেয়ার করব। তো হ্যাঁ, প্রথমে আমার ভার্সিটির কিছু সিনেমাটিক শট আপনারা দেখুন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখন বলি যে আমি কোন ভার্সিটিতে পড়ি। আমি পড়তেছি সাউথ ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যেটাকে শর্টে ফর্মে জ্যাম্ক বলে, XAMK, জ্যাম্ক। তো এটা হচ্ছে মিক্কেলিতে। সো জ্যাম্কের আরও 4টা ক্যাম্পাস আছে, বাট মিক্কেলিটাই সবচেয়ে বড় এবং মেইন ক্যাম্পাস। আজকে ভার্সিটিতে কোনো একটা ইভেন্ট আছে আই থিঙ্ক, এই জন্য আসলে অনেক মানুষ। সো আমি আসলে যেখানে একটু নয়েজ কম সেখানে এসে বসার ট্রাই করছি। সো এই মিক্কিলি ক্যাম্পাসটা হচ্ছে সবচেয়ে বড় ক্যাম্পাস, আর এখানে অলরেডি আপনারা দেখতে পারছেন হয়তো বা আমার ভিডিওতে যে অনেকগুলো বিল্ডিং, মিনিমাম 7 থেকে 8টা বিল্ডিং, এক এক বিল্ডিংয়ে এক এক রকমের ক্লাস হয়। এই সবগুলো বিল্ডিং এর যদি আমি আপনাদের একবারে দেখাইতে চাই তাহলে হয়তো ভিডিও 3-4 ঘন্টা লং হয়ে যাবে। তো এটা আসলে পসিবল না। তো আমি বাইরে থেকেই যতটা সম্ভব সবগুলো বিল্ডিং ক্যাপচার করার ট্রাই করছি, যেটা হয়তো আপনারা আগের সিনেমাটিক ভিডিও শর্টে দেখছেন। আচ্ছা, তো এখন আসা যাক যে আমি কোন সাবজেক্টে পড়তেছি। আমি এই ইউনিভার্সিটি মিক্কিলি ক্যাম্পাসের ওয়াটার টেকনোলজি অ্যান্ড সাস্টেনেবিলিটি এই সাবজেক্টে নিয়ে পড়তেছি। তো হ্যাঁ, অনেকে হয়তো বা এই সাবজেক্টের নামও শুনেন নাই, বা হয়তো বা আপনারা আশেপাশে এনভায়রনমেন্টাল সায়েন্স এরকম কিছু টাইপের সাবজেক্টের নাম শুনছেন। বাট অনেকে আস করেন আপনারা যে কোন সাবজেক্টটা নেওয়া আপনাদের জন্য বেটার হবে। তো আসলে আমরা যারা বাংলাদেশ থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আর কি অ্যাব্রোডে গ্রাজুয়েশন করতে আসি, তো ম্যাক্সিমাম এই 2-3টা সাবজেক্টের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। এই 2-3টা সাবজেক্ট নিয়ে আমরা গবেষণা করি, বা 2-3টা সাবজেক্ট নিয়ে আমরা ঘাটাঘাটি করি যে কোন সাবজেক্টটা পারসিউ করলে আমার জন্য বেটার হবে। তো সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি হতে পারে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে পারে। তো এরকম 2-3টা সাবজেক্ট নিয়ে আমরা বেশি বায়াসড বাংলাদেশ থেকে। আসলে এটা বাংলাদেশের প্রেক্ষাপটও ভুল না, কারণ আমরা যার যে এজেন্সি থ্রুতে আসি বা আমাদের নলেজ বলেন, সবকিছু আশেপাশে এনভায়রনমেন্ট বলেন, সবাই দেখবেন জাস্ট সিএসসি, তাই সিএসসি বা বিবিএ বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো সাবজেক্টেই ঘুরে-ফিরে সবাই মানে পড়ে আর। তো খুবই কম আউট অফ দ্য বক্স মানুষ চিন্তা করে, তাদের কেরিয়ার নিয়ে প্ল্যান করে খুবই কম। কারণ এখানে আসার আগে কেউ অতটা ঘাটাঘাটি করে আসে না। আমার যেটা মনে হয় ১০০ থেকে 80% যারা ব্যাচেলর করতে আসে তারা হয়তোবা এজেন্সির দ্বারা বায়াসড হয়ে কোনো একটা সাবজেক্ট পিক করে। আর না হলে জাস্ট আমার ফ্রেন্ড এই সাবজেক্টে গেছে আমিও যাবো। জাস্ট একটা ChatGPT আস্ক করে কোন সাবজেক্টের ডিমান্ড ভালো, জাস্ট ওই সাবজেক্টটা পারসিউ করে এখানে আইসা পড়বে। আসলে এরকম না, আপনি একটা সাবজেক্ট পিক করবেন কারো কথায় বায়াসড হয়ে না, বা কারো এজেন্সির ইনফ্লুয়েন্সে আপনি অবশ্যই আপনার সাবজেক্ট চুজ করবেন না। অনেকে অনেক কিছু বলবেন, বাট বেটার আপনি নিজে রিসার্চ করেন। একদিন একটা সাবজেক্ট পিক করার পর আবার 10-15 দিন সময় দেন। আপনি বিভিন্ন আর্টিকেল পড়েন যে আপনার এই সাবজেক্টটার ডিমান্ড কেমন ওই দেশে,
জব ফ্যাসিলিটি কেমন, জব অপরচুনিটি কেমন, এবং আগামী 5 থেকে 10 বছর পরে সাবজেক্টে পড়ে বের হওয়ার পরে আপনার ওই ডিমান্ডটা থাকবে কিনা বা আপনি অতটুকু ক্যাপাবল কিনা ওই সাবজেক্টের উপর ডিগ্রি অর্জন করার বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার। তো এগুলো সব ক্রাইটেরিয়া বিবেচনা করা অবশ্যই আপনার একটা সাবজেক্ট পিক করা দরকার বা প্রয়োজন। এটি একটা ক্রাইটেরিয়া হতে পারে, আইডিয়াল ক্রাইটেরিয়া। এরকম না যে এজেন্সি আমাকে একটা সাবজেক্টের কথা বললো, জাস্ট ওরা বলে দিল যে এখানে যান, এটার ভ্যালু বেশি ওয়ার্ল্ড ওয়াইড, বা এই সাবজেক্ট পার্সিউ করেন, এটা জব ফেসিলিটি অনেক ভালো, জব অপরচুনিটি ভালো। মানে কারো কথা বায়াসড হওয়া যাবে না সাবজেক্ট পিক করার সময়। আচ্ছা, এখন আমি বলি আমি কেন ওয়াটার টেকনোলজি অ্যান্ড সাস্টেনেবিলিটি মানে ওয়াটার ইঞ্জিনিয়ারিং কেন আমি এই সাবজেক্টটা নিলাম। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আসলে আইটিতে আসতে পারতাম, কারণ আমি অলরেডি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আমি 1 সেমিস্টার কমপ্লিট করছি সিএসসিতে। তো ওইটার ক্ষেত্রে আমি বেশি ফ্যামিলিয়ার আসলে। আর ছোটবেলা থেকে আমার নিজেরও একটা কম্পিউটারের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে বা করছে। তো সেটার জন্য হ্যাঁ, আমি বাংলাদেশে সিএসসি নিয়ে পড়ছিলাম, বাট এখানে আমি ইজিলি আইটিতে আসতে পারতাম। আচ্ছা, তো আমার পার্সপেক্টিভ বা আমার থট একটু আলাদা হতে পারে আপনাদের থেকে, বাট আমি আমারটা এক্সপ্লেন করি কেন আমি এই সাবজেক্ট পিক করলাম। ওকে, তো ফিনল্যান্ডে আপনার কয়েক সাবজেক্ট আছে যেটার ডিমান্ড অনেক বেশি। যেমন আপনার ধরুন আইটি, ম্যাক্সিমাম মানুষ আইটিতে আসে। হ্যাঁ, তো এরকম না যে আপনি আইটিতে পড়তেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, বের হয়ে পরে আপনার জন্য সবাই চক নিয়ে বসে আছে। একদমই এরকম না। আমি এই সবকিছু মিট এখন আজকে এই ভিডিওতে ভাঙবো। এই ভিডিওটা অনেক বড় হবে, বাট লাস্ট পর্যন্ত দেখুন। ওকে, ফার্স্ট অফ অল আইটি, সেকেন্ড সিএস, থার্ড নার্সিং, স্পেশালি এটা মেয়েদের জন্য নার্সিং। তো আমরা ঘুরে ফিরে এই 3টা বা 4টা সাবজেক্টে সীমাবদ্ধ থাকি। যদি আমি সায়েন্সের ক্ষেত্রে বলি, আমি আসলে বিজনেসের ক্ষেত্রে এতটা বলতে পারবো না, কারণ আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে না, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাই আমি এটার উপরেই ব্রেকডাউন করতে পারবো। ওকে, তো এই 3টা 4টা সাবজেক্ট ঘুরিয়ে ফিরে আমাদের খাওয়ানো হয় এজেন্সি দ্বারা, বা আমরা বায়াসড হয়ে আশেপাশে আমাদের ফ্রেন্ডরা পড়তেছে আমাদের পড়তে হবে। তো এরকম বায়াসড হয়ে আমরা সাবজেক্ট পিক করি। বাট আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি ফিনল্যান্ড আসেন, হ্যাঁ অবশ্যই আইটি, তারপর সিএস, আপনার সিএসসি, আপনার যেগুলো সাবজেক্ট আছে সবগুলারই আপনার জব ভ্যাকেন্সি আছে, কিন্তু সেটার চেয়েও বেশি প্রতি বছর গ্র্যাজুয়েশন হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনার মানতে হবে, এবং তারাই জব পাচ্ছে যারা এনাফ স্কিলফুল, যারা ওই লেভেলটা, পিক লেভেলটা হিট করতে পারছে, তারাই আজকে এই জব ফিল্ডে বা এই সাবজেক্ট নিয়ে জব যে করবে ওই ফিল্ডগুলোতে সাকসেস, যারা ওই লেভেলের স্কিল হিট করতে পারছে। কেন আমি এই কথাটা বলতেছি, হয়তোবা আগে 5-10 বছর আগেও আপনার হয়তোবা অটোমেশন অতটা স্ট্রং ছিল না। আমাদের যেমন সিএসসি বা আইটি ক্লাসে আমাদের বেসিক প্রথমে ক্যালকুলেটর শেখানো হয়। অনেক মানুষ আছে যারা খুব আবেগের বসে বায়াসড হয়ে খুব শরীরে ফুর্তি নিয়ে সিএসসি আইটি এগুলো নিয়ে নেয়, বাট এখানের ক্যাচ হচ্ছে আপনি নিলেই তো হবে না, আপনাদের ওই লেভেলটা অবশ্যই হিট করতে হবে, অ্যাটলিস্ট আপনি গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। এমন হাজার হাজার বাঙালি আছে যে যারা আইটি সিএসসি এগুলো নিয়ে ফিনল্যান্ড আসে, বাট তারা টু বি অনেস্ট 1 সেমিস্টার সাস্টেন করতে পারে না। 1 সেমিস্টারও পারে না, আমি আবারও বলতেছি 3 মাসও স্টাডি কন্টিনিউ করতে পারে না। হয়তোবা তারা ভোকেশনাল চলে যায়, নাহলে পড়াশোনা বাদ দিয়ে দেয়। এটা হচ্ছে রিয়েলিটি, এটা ফিনল্যান্ডের রিয়েলিটি সেম। কারণ আমার আশেপাশে আমি অনেকজনকে দেখতেছি যারা হয়তোবা খুব ভালো সাবজেক্ট নিয়ে আসছে, বাট তারা এটা কন্টিনিউ করতে পারবে না। কারণ আমরা যতটা মনে করি যতটা ইজি, আসলে অতটাও পড়াশোনা পার্সিউ করা ইজি না। হ্যাঁ, ফিনল্যান্ডের কারিকুলাম বাংলাদেশ থেকে অনেক অনেক ইজি, বাট আপনার বুঝতে হবে যে আপনার নিজেকে চ্যালেঞ্জ করতে হবে, নিজের ক্যাপাবিলিটি কতটুকু, হ্যাঁ নিজের অ্যাবিলিটি কতটুকু, এগুলা চ্যালেঞ্জ করতে হবে। তো যদি আমি সাবজেক্ট স্পেসিফিক ওয়াইজ কথা বলি, যেমন হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি, এই সাবজেক্টটা ডিমান্ড অনেক ফিনল্যান্ডে, বাট ডিমান্ডটা কার জন্য? যারা ভালো গ্রেড বা ভালো স্কিলফুল অবস্থায় তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তারাই শুধুমাত্র এই ইউরোপিয়ান কান্ট্রিতে বলেন বা অ্যাব্রোডে বলেন, তারাই শুধু সাস্টেন করতে পারবে। আপনি ভুলেও ভাইবেন না যে আপনি নর্মালি 4 বছর নর্মালভাবে আপনি সিএসসি কমপ্লিট করছেন বা আইটি কমপ্লিট করছেন, আপনার জন্য জব রেডি। একদমই এরকম না। অবশ্যই আপনার স্কিল শো করতে হবে। যদি আপনার স্কিল না থাকে, কোনো কোম্পানি আপনাকে 1 টাকারও জব দিবে না। এটাই হার্শ রিয়েলিটি। সেম গোস টু সিএস, গেম ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সবকিছুতেই সেম। আপনি যেভাবেই পড়াশোনা করেন না কেন, অনেকে আছে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, বাট আপনার ইনশাল্লাহ আমি যদি মনে করি আপনারা এইগুলো সাবজেক্টে আসেন, যদি আপনারা ধীরে সুস্থে আপনারা এই সাবজেক্টগুলোতে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন, আর যদি স্কিল, অবশ্যই স্কিল ওই লেভেলটা আপনি হিট করতে পারেন, দেন আপনার ফিনল্যান্ডের থেকে আরামের জায়গা, শুধু ফিনল্যান্ড আসার ওয়ার্ল্ডের থেকে আরামের জায়গার কিছু হতে পারে না। আর হচ্ছে নার্সিং, স্পেশালি মেয়েরা যারা
তাদের জন্য এটা আইডিয়াল একটা সাবজেক্ট হতে পারে। কারণ ফিনল্যান্ডের নার্সিং এর চাহিদা অনেক, অনেক বেশি। কারণ যারা নার্সিং পড়ে বের হয়, তাদের এমন না যে খুব বেশি দিন ওয়েট করতে হয় জবের জন্য। আপনারা যদি নার্সিং এ আপনাদের ব্যাচেলর বা মাস্টার্স করতে আসেন, আর যদি আলহামদুলিল্লাহ আপনারা যদি সেগুলো শেষ করতে পারেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার হোয়াইট কলার জবের জন্য বেশি দিন ওয়েট করতে হবে না। এটা নার্সিং এর পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি। ওকে, তো নার্সিং গেল। এখন আসি আমার নিজের সাবজেক্ট। আমি কেন ওয়াটার টেকনোলজি অ্যান্ড সাস্টেনেবিলিটি বা ওয়াটার ইঞ্জিনিয়ারিং পিক করলাম এতগুলো সাবজেক্ট থাকার পরেও, যেগুলো কিনা হাই ডিমান্ড ইন ফিনল্যান্ড। তো আমার ফার্স্ট রিজন হচ্ছে যে বর্তমানে এআই অটোমেশন এত দ্রুত হারে আপগ্রেড হইতেছে, ওটার সাথে তাল মিলিয়ে আপনার নিজেকে স্কিলফুল করতে হবে। এখন আপনারা হয়তোবা আইটি বা সিএসএ পড়ে আপনার হয়তোবা কোনো ভালো মতো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো একটা কোম্পানিতে আপনি জব নিলেন, বাট এটার কি গ্যারান্টি আছে 5 বছর পর ওই জবটা আপনার এআই রিপ্লেস করবে না? আর এটারও কি গ্যারান্টি আছে আপনি ফিনল্যান্ডে এসে পড়াশোনা করে 4 বছর আপনি ওই লেভেলের পিক লেভেলের স্কিল আপনি হিট করতে পারছেন? হয়তোবা পারবে অনেকে, বাট সবার ক্ষেত্রে সেটা হয়তোবা পসিবল না। কারণ আপনি এখানে নিজের খাবার-দাবার, নিজের জব, নিজের ভার্সিটি, নিজের ক্লাস, অ্যাসাইনমেন্ট, আ নিজের টিউশন ফি নিজে ম্যানেজ করে দেওয়া, সবকিছু হেডেক একসাথে নিয়ে আপনার ওই স্কিলফুল এর টাইমটা আসলে থাকে না। কারণ যারা এগুলা পড়তে আসে, আপনারা এনাফ ব্যাকআপ নিয়ে আসেন যাতে আপনার শুধু কনসেনট্রেট থাকে শুধুমাত্র আপনার পড়ালেখায়। তো যারা কনসেন্ট্রেট দিতে পারেন পড়ালেখাতে, আপনারা মনে করেন যে আপনার এনাফ স্কিলফুল, 4 বছর পরে, এই 4 বছর খুব বেশি গ্রাইন্ড দিতে পারবেন আপনার পড়ালেখাতে। তো তাদের জন্য ওয়েলকাম। আপনারা আইটি, সিএস বা গেম ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলোতে আসতে পারেন। আপনি নিজের স্কিল অনেক ডেভেলপ করতে পারবেন এবং ইনশাআল্লাহ ফিউচারে আপনাদের খুব ভালো একটা জব অপরচুনিটি ওয়েট করতেছে। বাট আদার দেন আপনার যদি মনে হয় যে আপনি নিজের টিউশন ফি নিজে পে করতে হবে, নিজের ইনকাম করে নিজের পে করতে হবে, আপনার কোনো জায়গায় থাকার প্যারা, খাওয়ার প্যারা, রান্না-বান্নার প্যারা, তো এই সবকিছু মিলে আসলে ওই স্কিলের ওই পিক জায়গাটায় হিট করতে পারবেন না। টু বি অনেস্ট যেটা। হয়তোবা আপনাদের কয়েকজনের মধ্যে হিট করতেও পারেন সবকিছু ম্যানেজ করে। কিন্তু আসলে এটা এক্সাম্পল হতে পারে না। ফিনল্যান্ডে আপনারা অবশ্যই জানেন যে সমস্ত ইউরোপে বা ফিনল্যান্ডে তারা খুবই পরিবেশ নিয়ে খুবই কনসার্ন তারা। তারা রাস্তাঘাট, গাছপালা সবকিছুতে খুবই যত্ন সহকারে তারা এগুলো ট্রিটমেন্ট করে এবং এখানে যে নাগরিকরা তারাও খুব সিনসিয়ার এই বিষয়গুলাতে। তারা এমন কিছু করে না যেগুলা এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট পড়ে। আর প্রতি বছর ফিনিশ গভর্নমেন্ট কোটি ইউরো জাস্ট এনভায়রনমেন্টের পিছে ওয়েস্ট করে। জাস্ট এগুলাকে ঠিক রাখতে, এগুলাকে পরিষ্কার রাখতে, মানে আপনার কল্পনারও বাইরে টাকা ফিনিশ গভর্নমেন্ট এগুলার পিছে ওয়েস্ট করে। এগুলো আমি ওয়েস্ট বলব না, যে এগুলার পিছে এপ্লাই করে। তো এইখানে আপনি পরিবেশ রিলেটেড যেকোনো একটা সাবজেক্টে বা ওয়াটার ইঞ্জিনিয়ারিং হোক, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হোক, এগুলাতে অনেক ডিমান্ড। এগুলা রিলেটেড জব ফিল্ড, পুরা ইউরোপে অনেক ডিমান্ড, যেটা এই কথাগুলো আপনাকে হয়তোবা কেউ বলবে না। আপনি যতবার ইউটিউব ঘাঁটবেন যে কোন সাবজেক্ট আমরা নিতে হবে, সবাই কিন্তু সেম কথাই বলবে আপনাকে। আইটি নেন, নার্সিং নেন, এই নেন, সেই নেন, এগুলার খুব ডিমান্ড। বাট ভাই, যেগুলার ডিমান্ড ওগুলাতে আপনার অবশ্যই ওই রকমের স্কিলফুল হইতে হবে। আপনার যদি নিজের প্রতি ওই বিশ্বাসটা থাকে যে না, আপনার ওই লেভেলটা হিট করতে পারবো, এআই আপনাকে কোনোদিনও রিপ্লেস করবে না, আপনি এআইয়ের চেয়ে বেটার পারফর্ম করতে পারবেন, তো অবশ্যই ওয়েলকাম। আদার দেন আপনাকে অবশ্যই একটু ক্যালকুলেটিভ ভাবে চিন্তা করতে হবে। তো আমি যেটা বললাম, ফিনিশ গভর্নমেন্ট অনেক ইউরো খরচ করে এগুলার পিছনে। তো এগুলার ক্ষেত্রে আমি আবারও বলতেছি, স্কিলফুল মানুষ পাওয়াটা খুব টাফ। আর এটা এমন না যে আপনাকে 5 বছর 10 বছর পর আপনাকে এগুলাতে এআই রিপ্লেস করতে পারবে। ঠিক, এগুলাকে আপনাকে অবশ্যই কোনোদিনও এআই রিপ্লেস করতে পারবে না। কারণ এগুলো ফিল্ড ওয়ার্ক। এগুলোকে অবশ্যই আপনি এআই রিপ্লেস করতে পারবে না। আর এই জায়গাতে দক্ষ মানুষের চাহিদা দিনও ফুরাবে না। আপনি স্পেসিফিক যে সাবজেক্টগুলা আছে বা আপনাদের স্পেসিফিক ইউনিভার্সিটি যে সাবজেক্টগুলো প্রোভাইড করতেছে, সবগুলা নিয়ে আপনারা নিয়ে রিসার্চ করেন, কোন সাবজেক্টে ফিট হইতেছেন ওগুলা নিয়ে রিসার্চ করেন এবং আপনি ঘাটেন যে ওইটার ফিউচার কি বা ওইটার প্রেজেন্ট কি, ইউরোপে কি, ফিনল্যান্ডে কি, বা যেকোনো কান্ট্রিতে কেমন অপরচুনিটি। তো আপনি এরকমভাবে রিসার্চ করেন, তারপর আপনার সাবজেক্টটা পিক করেন। কারো কথা বায়াসড হয়েন না, নিজের ডিসিশন নিজে নেন। 5-10 বছর পর আপনার এই সাবজেক্টে কি হবে
বা এখনই বা কি হবে, আপনি সবকিছু চিন্তা করে একটা সাবজেক্ট পিক করেন এবং সেই সাবজেক্টে স্কিলফুল হন। ইনশাআল্লাহ আপনার ফিউচার অনেক ব্রাইটার হবে। ওকে? তো এখন কথা বলব আমি যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আর রিসার্চ বেসড ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য এবং কোন টাইপের ইউনিভার্সিটিতে আপনার আসা উচিত। তো আমি যদি এক কথায় আনসার দেই, তাহলে আমি বলব যে ফিনল্যান্ডে ইউনিভার্সিটি হোক সেটা রিসার্চ বেসড, হোক সেটা অ্যাপ্লাইড সায়েন্স, এগুলা কোনো ম্যাটার না। এক কথায় আনসার হচ্ছে এগুলা কোনোই ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনার। আপনি এখানে এসে কোন সাবজেক্ট পিক করতেছেন এবং ওই সাবজেক্টে আপনি এনাফ স্কিলফুল হইতেছেন কিনা, এটাই ম্যাটার। আর আমি যদি কি ডিফারেন্স বলি, যে আপনারা অনেকে বলেন যে দুটোর মধ্যে ডিফারেন্স, অনেকে আসলে বুঝেই না যে কোন ভার্সিটির ফাংশন কিভাবে করে। ওকে, আমি যে রিসার্চ বেসড ইউনিভার্সিটির কথা বলি, তারা হচ্ছে থিওরি আর রিসার্চ এই ২ টার উপরে তারা বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, হয়তোবা বুঝতে পারছেন যে থিওরি আর রিসার্চ এগুলোর উপরে তারা বেশি গুরুত্ব দেয় এবং তারা আ এগুলার উপরে স্টুডেন্টদের স্কিলফুল করে তোলে। আর এটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্সের আপনার থিওরি হবে, রিসার্চ হবে, সবকিছুই হবে। বাট এখানে প্র্যাকটিক্যাল জিনিসটা আপনাকে বেশি শিখানো হবে। আপনি এরকম না যে ক্লাসরুমে আপনি জাস্ট একটা নোট নিবেন, নোট নিয়ে জাস্ট আপনি রিসার্চ পেপার লিখলেন, আপনি থিওরি লিখলেন, জাস্ট ফিনিশ। এরকমই না, এরকম একদমই না। অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আপনি আসবেন, আসার পরে সবকিছু আপনার প্র্যাকটিক্যালি হবে। অবশ্যই ক্লাসে হবে, আপনার ক্লাসের রিসার্চ হবে, রিসার্চ পেপার লিখতে হবে, আপনার থিসিস করতে হবে, অনেক কিছুই আছে। বাট প্লাস আপনার প্র্যাকটিক্যালি যেসব ফিল্ডে আপনারা জব করবেন বা যে ফিল্ডে আপনার সাবজেক্ট চুজ করছেন, ওই ফিল্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যে A to Z আপনাকে স্কিলফুল করে তোলা হবে। মানে যে এটা জাস্ট ক্লাসরুমে পেন অ্যান্ড পেপার না, এটা জাস্ট আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নেওয়ার সুবর্ণ সুযোগ যদি আপনি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে পড়েন। তো সেটাই ইউনিভার্সিটি কোনো ম্যাটার না। আপনি যদি এনাফ স্কিলফুল হন, যেকোনো ইউনিভার্সিটিতে আপনি যেকোনো কিছু করতে পারেন এবং ফিনল্যান্ডে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসবো বা রিসার্চ বেসড ইউনিভার্সিটিতে আসবো, এই কোয়েশ্চেনটা একদমই লেম। আপনি যেকোনো একটা ইউনিভার্সিটিতে আসেন, ভালো সাবজেক্ট পিক করেন, নিজেকে ভালোভাবে ক্রিয়েট করেন, ফিনল্যান্ড আপনার, পুরো ইউরোপ আপনার। এটা হচ্ছে মেইন কথা। আসলে এটা বাংলাদেশের মানুষেরও দোষ নাই। বিভিন্ন কিছু থ্রো বা বিভিন্ন কিছু এজেন্সি, বিভিন্ন কিছু ইউটিউবাররা তারাই মতভেদ ক্রিয়েট করে যে না রিসার্চ বেসড ইউনিভার্সিটি ভালো, না অনেকে বলে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি ভালো। তো এগুলা কোনো ম্যাটার না আসলে। ওকে, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। হয়তোবা আমি অনেক কিছু এক্সপ্লেইন করতে পারছি, যেটা আপনাদের হেল্প করবে। আর হয়তোবা আমি অনেক কিছু ঠিকভাবে এক্সপ্লেইন করতে পারি নাই। তো যেগুলা পারি নাই অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। আদার দেন আপনাদের যদি আরো কোনো ডিটেইলস গাইডলাইন লাগে, যদি আপনারা জাস্ট একটা কমেন্টে বা একটা মেইলে আপনারা জাস্ট সবকিছু ক্লিয়ার হতে না পারেন, তাহলে আমার সাথে একটা 1 to 1 সেশন নিতে পারেন। যেটা কিনা আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিব। এটা আমার সাথে একটা হয়তোবা জুম মিটিং বা যেকোনো কিছু 1 to 1 একটা সেশন হতে পারে, যেখানে আমি আপনাদের সাবজেক্ট নির্বাচনে আরো হেল্প করতে পারবো ইন ডিটেইলস। সার্বিক ফিনল্যান্ডের বর্তমান পরিস্থিতি নিয়েও আপনাদের অনেক কিছু টিপস অ্যান্ড গাইডস আমি দিতে পারবো আমি মনে করি। যেটা কিনা বাংলাদেশ থেকে বসে অ্যাজিউম করা পসিবল না। কারণ অনেক এজেন্সি আপনাদের আছে, অনেক কিছু ভুগি-চুগি বলে আপনাকে ফিনল্যান্ড পাঠিয়ে দিবে। বাট এখানে আইসা সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, যেগুলো তো আমরা আগে জানতাম না। তো হ্যাঁ, এই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বা মেইন ইনসাইট যেগুলা, এগুলো যদি আপনারা ডিটেলসে পেতে চান বা বুঝতে চান, যেটা কিনা কমেন্টে বা মেইলে সম্ভব না, সেটার জন্য একটা সেশন নিতে পারেন আমার সাথে, 1 to 1 সেশন। সেটার ফর্ম আমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমার মনে হয় আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমি আমার তরফ থেকে বেস্ট ট্রাই করছি সবকিছু শেয়ার করার। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই এই ভিডিও থেকে আপনারা যদি কোনো হেল্প হয় বা কোনো ইনফরমেশন নিউ লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো হ্যাঁ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।